হ্যালো স্টুডেন্টস, আজকের টপিক হলো প্রিপারেশন অফ এস্টিমেটেড কস্ট শিট। আজকের টপিক এস্টিমেটেড কস্ট শিট প্রিপারেশন। ফার্স্ট, এস্টিমেটেড কস্ট শিট প্রিপেয়ার করার আগে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের ফার্স্ট আমাকে বলে নেওয়া উচিত হোয়াট ইজ এস্টিমেটেড কস্ট শিট। বেসিক্যালি এস্টিমেটেড কস্ট শিট হচ্ছে ফিউচার কোনো প্রোডাক্ট বা প্রোডাক্ট ক্রিয়েশন বা প্রোডাক্ট যখন আমরা প্রডিউস করতে যাব, নতুন কোনো প্রোডাকশান করতে যাব, তার একটা যে প্রোডাকশানটা হবে তার একটা এস্টিমেটেড কস্ট মানে কতটা খরচ হতে পারে সেটা ডিটারমাইন করা হচ্ছে থ্রু এস্টিমেটেড কস্ট শিটের থ্রুতে। তো ফার্স্ট যদি আমাদের এস্টিমেটেড কস্ট শিট যেটা আছে সেটা প্রিপেয়ার করতে হয়, তার আগে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার মানে যে লাস্ট ইয়ারের ডেটা দিয়ে একটা কস্ট শিট প্রিপেয়ার করতে হবে। লাস্ট ইয়ারের কস্ট শিট প্রিপেয়ার করতে হবে ফার্স্ট আমাদেরকে, দেন আমাদেরকে প্রিপেয়ার করতে হবে এস্টিমেটেড কস্ট শিট। তো ফার্স্ট উই হ্যাভ টু প্রিপেয়ার প্রিভিয়াস ইয়ার কস্ট শিট, দেন ফ্রম দেয়ার উই ক্যান প্রিপেয়ার এস্টিমেটেড কস্ট শিট। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট আমাদের যে কোনো এস্টিমেটেড কস্ট শিট প্রিপেয়ার করার ফার্স্ট স্টেপ। ফার্স্ট আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কস্ট শিটটা প্রিপেয়ার করে নিতে হবে, বা প্রিভিয়াস যে প্রোডাকশান হয়েছে সেই প্রোডাকশানের কস্ট শিটটা আমাকে প্রিপেয়ার করতে হবে। তো তো শুরু করা যাক আজকের প্রবলেমটা নিয়ে। প্রবলেমটা হচ্ছে পি লিমিটেড, আ ম্যানুফ্যাকচার অফ ফ্যান manufacture and sold 2000 fan during the year ending 31st March 2010. Following is the profit and loss account of the company during the year. Profit and loss account আমাকে লাস্ট ইয়ারের ডেটা দিয়েছে, তো এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে 2010 যে কস্ট শিটটাকে আমাকে ফার্স্ট প্রিপেয়ার করতে হবে। From there we can prepare estimated cost sheet. তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা দিয়েছে আমাদেরকে, যে ডেটাগুলোকে অ্যানালিসিস করে আমাদের প্রিভিয়াস ইয়ার কস্ট শিট আমরা তৈরি করব। দেন উই হ্যাভ সাম ইনফরমেশন অ্যাবাউট এস্টিমেটেড কস্ট শিট। তো তারপরে আমরা গিয়ে এস্টিমেটেড কস্ট শিটটা প্রিপেয়ার করতে পারবো। তো এস্টিমেটেড কস্ট শিট প্রিপেয়ার করার আগে ফার্স্ট আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কস্ট শিটটাকে প্রিপেয়ার করতে হবে। তো প্রিভিয়াস ইয়ারের কস্ট শিট যখন আমরা প্রিপেয়ার করব, তার আগে আমাদের দেখে নিতে হবে আমরা কি কি ডেটা দিয়েছে। তো এখানে একটা ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের একটা ডেটা আছে, তারপর একটা পিএল অ্যাকাউন্টের ডেটা আছে। তো কস্ট শিটের যে ফরম্যাটটা যেটা আমরা ইউজ করি সেই ফরম্যাটটা দিয়ে আমরা একটা কস্ট শিট প্রিপেয়ার করব। ঠিক আছে, ফার্স্ট যে আমাদের কস্ট শিটের যে ইয়েতে চলে আসি যেখানে আমাদের অ্যান্সারটা অলরেডি করে দেওয়া আছে, তো সেই জায়গায় আসছি। ফার্স্ট কস্ট শিট, দেন ফার্স্ট আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে আউটপুট। তো প্রিভিয়াস ইয়ারের কস্ট শিট প্রিপেয়ার করছি আমরা, তো প্রিভিয়াস ইয়ারের আউটপুট বা প্রোডাকশান কত হয়েছিল সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তো সেটা আগে যখন আমরা দেখতে হবে ম্যানুফ্যাকচার অ্যান্ড সোল্ড 2000 ইউনিট ইন 2010, 2010-এ 2000 ইউনিটস আমরা সেল করছি, তাহলে প্রোডাকশান হয়েছে ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল হয়েছে 2000 ইউনিটস। তো প্রোডাকশানটা হচ্ছে আমার 2000 ইউনিট, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড যে কোনো একটা সাইডে লিখতে হবে, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট শুরু হবে আমাদের কস্ট শিটটা প্রিপেয়ার করা, প্রিভিয়াস ইয়ার কস্ট শিট। তো প্রিভিয়াস ইয়ারের কস্ট শিটে যেটা আমাদের অলরেডি আমরা আগেও করেছি ফিফো মেথড, লিফো মেথড, এখানে আমরা সেই মেথডই ইউজ করছি। তো ফিফো মেথডই ইউজ করছি আমরা। তো সেখানে দেখা যাক ফার্স্ট যেটা আমাদের ফার্স্ট তৈরি করতে হয় সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউমড। আমরা কিন্তু এই ডেটাগুলো 2011-এর ডেটাগুলো আপাতত নেব না, এই ডেটাগুলো আমাদের এখন দরকার নেই। এস্টিমেটেড যখন কস্ট শিট ইউজ করব তখন এই ডেটাগুলো ইউজ করব। এখন আমরা এই ডেটাগুলো ইউজ করব না, এই ডেটাগুলো ইউজ করব না, এটা এস্টিমেটেড কস্ট শিট প্রিপেয়ারের জন্য ইউজ করব। তো তার আগে ফার্স্ট আমাকে বের করতে হয় র মেটেরিয়াল কনজিউম। ফার্স্ট যেটা আমাকে ইউজ করতে হয় সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউম।
তো র মেটেরিয়াল কনজিউমের জন্য আমাকে কী করতে হয়, ওপেনিং স্টক প্লাস পারচেস অর অ্যাড এনি ডাইরেক্ট এক্সপেন্সেস ফর পারচেস পেইড ফর পারচেস লেস ক্লোজিং স্টক। তো এখানে আমার আছে ওপেনিং স্টক, পারচেস অ্যান্ড ক্লোজিং স্টক, তিনটে ডেটা দেওয়া আছে। ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক করবো আমি, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। ঠিক আছে, চলো দেখা যাক, কস্ট শিটে চলে আসি। তো ফার্স্ট যেটা আছে ওপেনিং স্টক প্লাস পারচেস লেস ক্লোজিং স্টক আমরা করলাম। ক্লোজিং স্টক করার পর আমার যে ব্যালেন্সটা আসছে 1,20,000, এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল কনজিউম। তো র মেটেরিয়াল কনজিউম এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট কলাম, আর আমাকে পার ইউনিট কলামটাকে আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, পার ইউনিট আমাকে নাম্বার অফ ইউনিটস হচ্ছে আমার 2,000, এই 2,000 ইউনিটস দিয়ে আমি এই টোটাল যে র মেটেরিয়াল কনজিউম হচ্ছে সেটাকে ডিভাইড করে দেবো। তাহলে 1,20,000কে আমি এই 2,000 দিয়ে ডিভাইড করে দিলাম, আমার ভ্যালুটা আসছে ₹60। এটা ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা এস্টিমেটেড কস্ট শিট করতে যাব তখন পার ইউনিটের বেসিসে আমাকে অনেক ডেটাগুলো অ্যানালিসিস করতে হবে। তো সেকেন্ড হচ্ছে র মেটেরিয়াল কনজিউমের পর আমরা যেগুলো অ্যাড করি সেগুলো হচ্ছে ডাইরেক্ট লেবার অ্যান্ড ডাইরেক্ট এনি এক্সপেন্সেস, যোগ করলে আমরা প্রাইম কস্ট পাই। তাহলে আমাদের দেখে নিতে হবে এখানে ডাইরেক্ট আর কি এক্সপেন্সেস আছে। তো ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে আছে ওয়েজেস, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে। তো ডাইরেক্ট ওয়েজেস আছে আমাদের, তাহলে এখানে আমরা ডাইরেক্ট ওয়েজেসটাকে অ্যাড করব। তো ডাইরেক্ট ওয়েজেসটাকে আমার হচ্ছে 1,80,000, সেটাকে ডিভাইড করে দেবো আমার নাম্বার অফ ইউনিট প্রোডাকশান দিয়ে। নাম্বার অফ ইউনিট প্রোডাকশান দিয়ে 2,000 দিয়ে ডিভাইড করে দেবে, পার ইউনিট কস্ট আমার বেরিয়ে যাবে। দিয়ে আমাদের টোটাল কলামগুলো যোগ করে আমাদের প্রাইম কস্ট বেরোবে, আর পার ইউনিট প্রাইম কস্ট কত সেটা আমরা পেয়ে যাব। নেক্সট এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, যেটা আসছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এখানে আমাকে বলে দিচ্ছে সেটা হচ্ছে 75,000। তো 75,000 এখানে আমরা যখন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস করছি সেখানে আমাদের একটা জিনিস ডেটা দিয়েছে, সেটা হচ্ছে আউট অফ ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস ₹15,000 আর ফিক্সড, মানে টোটাল 75,000-এর মধ্যে 15,000 15,000 টাকা হচ্ছে আমার ফিক্সড, অ্যান্ড ব্যালেন্স আর ভেরিয়েবল, ব্যালেন্স পোর্শন হচ্ছে ভেরিয়েবল। দ্য ভেরিয়েবল পোর্শন উইল বি ইন সেম প্রপোর্শন অফ মেটেরিয়াল কনজিউম অ্যান্ড ওয়েজেস অ্যাজ ইন দ্য প্রিভিয়াস ইয়ার। তার মানে আমাদের এই কস্ট শিটের জন্য প্রথম লাইনটাই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 15,000 ফিক্সড অ্যান্ড ব্যালেন্স পোর্শন ইজ ভেরিয়েবল। লাস্ট যে পোর্শনটা আছে সেটা আমি এস্টিমেটেডের সময় তোমাদেরকে বোঝাচ্ছি। তো 15,000 ফিক্সড, তাহলে এই যে কস্টটা আছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এই 75,000, তার 15,000 ফিক্সড, মানে 15,000 ফিক্সড অ্যান্ড আদার 60,000, বাকি যে 60,000 রয়েছে সেইটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো সেই হিসাবে আমাদেরকে কস্ট শিটের মধ্যে দেখাতে হবে। তো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, ম্যানুফ্যাকচারিংয়ের 15,000 ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল হচ্ছে এতটা, যোগ করে দিচ্ছি। ম্যানুফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্ক কস্টের মধ্যে এটা ছাড়া আমার আর কোনো ডেটা দেবা নেই, তাহলে যোগ করে 75,000 যেটা আছে সেটাকে আমি ডিভাইড করে দেবো 2,000 ইউনিট দিয়ে, পার ইউনিট এক্সপেন্সেসটা আমার বেরিয়ে যাবে। সেখান থেকে আমি অ্যাড করে প্রাইম কস্টের সঙ্গে এই ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস যোগ করে আমি আমার ওয়ার্ক কস্টটা বের করে নেব। ঠিক আছে, নেক্সট আমার কাছে কী আসে, নেক্সট হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড এক্সপেন্সেসগুলোকে আমার অ্যাড করতে হয়। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যে এক্সপেন্সেসগুলো আছে সেগুলোকে আমার অ্যাড করতে হয়। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যদি কোনো জব থাকে সেগুলো আমাকে দেখতে হবে। তাহলে তার জন্য আমাকে কি আছে দেখে নিতে হবে। এখানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেন্ট রেট ট্যাক্সেস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে। তাহলে এই দুটো এক্সপেন্সেস আমাকে ট্রিট করতে হবে। নেক্সট আছে সেলিং এক্সপেন্সেস, যেটা আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে চলে আসবে। প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডোনেশন, এগুলো আমার কস্ট শিটের মধ্যে আসবে না, এগুলো আমার কস্ট শিটে আসবে না, কারণ ডোনেশন ইজ নট ফর প্রোডাকশান, মানে ডোনেশন যেটা আমরা করেছি সেটা বেসিক্যালি কোম্পানির গুডউইল ক্রিয়েট করবে। সেটা যে প্রোডাক্টটা তৈরি করছি, যে প্রোডাক্টটা, যে ফ্যানটা, এখানে যে পি লিমিটেড ফ্যান প্রোডাকশান করছে
তাহলে ফ্যানের সঙ্গে কোনো রিলেশন নেই, ফ্যান প্রোডাকশানের সঙ্গে ডোনেশনের কোনো রিলেশন নেই, প্রিলিমিনারি এক্সপেন্সেসের কোনো রিলেশন নেই, কারণ সেগুলো কস্ট হিসাবে যোগ হবে না, কারণ সেগুলো আমি ফ্যানটা তৈরি করার জন্য কোনো করিনি, এক্সপেন্সেস হিসেবে করি না। ডোনেশন আমরা অন্য কোনো পার্টিকে দিচ্ছি, ফ্যানটারকে ডোনেশন করছি না, তাহলে ফ্যানের মধ্যে কিন্তু ডোনেশনের কস্ট যোগ করা যাবে না বা প্রিলিমিনারি এক্সপেন্সেস যোগ করা যাবে না। তাহলে আমাকে এখানে দুটো এক্সপেন্সেস যোগ করতে হবে, রেন্ট রেট ট্যাক্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, এই দুটো এক্সপেন্সেস আমরা যোগ করব। ঠিক আছে, একটা 20,000 অ্যান্ড নেক্সট 1 লাখ, এই দুটো অ্যামাউন্ট আমি যোগ করতে হবে। ঠিক আছে, চলে আসছি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে, এক্সপেন্সেসের মধ্যে চলে আসছে রেন্ট ট্যাক্সেস অ্যান্ড অফিস ওভারহেড, যেটা আসছে 1,20,000, এটাকে ডিভাইড করে দেবো আমি কী দিয়ে না, ওই 2,000 যেটা আমার প্রোডাকশান হয়েছে সেইটা দিয়ে ডিভাইড করে দেব। ডিভাইড করে দেওয়ার পর আমি ওয়ার্ক কস্টের সঙ্গে আমার যে অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বের হয়েছে সেটাকে আমি যোগ করে ফেলবো, আর ঠিক পার ইউনিট কলামটাও সেম রকমভাবে যোগ করে ফেলবো। যেটা আমি পাচ্ছি কারেন্টলি সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান, ওয়ার্ক কস্টের পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। ঠিক আছে, এবারে কস্ট অফ প্রোডাকশানের এখানে আমাদের কোনো ধরনের ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস বা ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস আমার কিছু দেয়নি। যা বলেছিল কি, আমি যা প্রোডাকশান করছি কোশ্চেনের মধ্যে আমাকে বলে দিচ্ছে ম্যানুফ্যাকচার অ্যান্ড সোল্ড ম্যানুফ্যাকচার অ্যান্ড সোল্ড 2,000 ফ্যান, আমি ম্যানুফ্যাকচারিং 2,000 করেছি, আমি সেলও 2,000 ইউনিটস ফ্যানই করেছি। তার মানে এখানে আমার কোনো ওপেনিং স্টকও ছিল না, ক্লোজিং স্টকও নেই। ঠিক আছে, তাই ওপেনিং স্টক বা ক্লোজিং স্টক কিছুই আসবে না এখানে। তো আমরা ডাইরেক্টলি কস্ট অফ প্রোডাকশান পেয়ে গেছি। এবার কস্ট অফ প্রোডাকশান পাওয়ার পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা কী, এখানে কী এক্সপেন্সেস দেওয়া আছে সেটা দেখে নিতে হবে। তো দেখে নাও, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে 45,000। এটা ছাড়া আমাদের আরও কিছু ডেটা দেওয়া আছে, প্রিলিমিনারি এক্সপেন্সেস আসবে না, ডোনেশন আসবে না। ওপাশে আমার আর একখানা এক্সপেন্স আছে ডিভিডেন্ড রিসিভড, ডিভিডেন্ড রিসিভ ডেফিনেটলি নট রিলেটেড টু প্রোডাকশান, তো সেটা কিন্তু এখানে কিছু এফেক্ট করবে না। যেগুলো প্রোডাকশান রিলেটেড এক্সপেন্সেস সেগুলোই আমরা অ্যাড বা লেস করব, বাকিগুলো যে ডেটা দেওয়া থাকবে সেগুলো কিন্তু ইররেলিভেন্ট ডেটা, সেগুলো নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করব না। ঠিক আছে, তো চলে আসছি যেটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের যে এক্সপেন্সেস আছে সেটাকে অ্যাড করে ফেলবো। কস্ট অফ প্রোডাকশানের সঙ্গে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসটা অ্যাড করলাম। ঠিক আছে, সেটাকে ডিভাইড করে দেবো নাম্বার অফ ইউনিটস দিয়ে, সেটা হচ্ছে 2,000। ঠিক আছে, এখানে যেহেতু আমার অ্যাকচুয়াল সেলস অ্যান্ড অ্যাকচুয়াল প্রোডাকশান সেম, তাই আমি 2,000 দিয়ে ডিভাইড করছি। ইন কেস যদি সেল আমার কম হতো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে নাম্বার অফ ইউনিট সোল্ড দিয়ে করতাম। আমাদের আপ টু কস্ট অফ প্রোডাকশান যেটা ডিভাইড করি সেটা হচ্ছে নাম্বার অফ ইউনিট প্রোডাকশান ইউনিট যত হয়েছে সেটা দিয়ে ডিভাইড করতাম। কিন্তু আফটার কস্ট অফ প্রোডাকশান আমরা যে টোটাল অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্টটা আমার অ্যাড করছি সেটাকে আমরা ডিভাইড করতাম বাই সেলিং ইউনিটস যত হচ্ছে সেটা দিয়ে ডিভাইড করতাম। কিন্তু এখানে যেহেতু সেলিং অ্যান্ড প্রোডাকশান সেম, তাই জন্য কিন্তু আমরা 2,000 দিয়ে ডিভাইড করব। এটাকে 2,000 দিয়ে ডিভাইড করে আমার 22.250 যেটা আছে সেটা বেরোবে, দিয়ে আমরা যোগ করে নেবো। যোগ করার পর যেটা আমার বেরোচ্ছে সেটা হচ্ছে কস্ট অফ সেল। ঠিক একই রকমভাবে পার ইউনিট কলামটাও যোগ করে নেবো। এখানে আমার যেটা সেল সেটা অলরেডি বুকসের মধ্যে বলে দিয়েছিল, সেলটা আমার বলেছিল 6 lakhs। ঠিক আছে, আর আমার কস্ট অফ সেলসটা অলরেডি আমি বের করে ফেলেছি, তার জন্য ফার্স্ট আমি যেটা আছে সেলসটাকে আমি বসিয়ে ফেললাম 6 lakh, নাম্বার অফ ইউনিটস হচ্ছে 2,000 ডিভাইড করে দেবে 300 বেরোবে। নেক্সট হচ্ছে আমার প্রফিটটা বেরিয়ে যাবে সেখান থেকে, আর সেটাকেই আমি নাম্বার অফ ইউনিটস দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আমি পুরো যে পাস্ট ইয়ার কস্ট শিট ছিল সেটা আমরা প্রিপেয়ার করতে পারলাম। এবার স্টার্টিং হচ্ছে কি, এবার শুরু হবে আমার কারেন্টলি কি শুরু হবে, এবার আমার শুরু হবে এস্টিমেটেড কস্ট শিট প্রিপারেশন। তো এস্টিমেটেড কস্ট শিটটা কী আছে, তো এস্টিমেটেড কস্ট শিটের জন্য তার কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া থাকবে, যেটা এখানে আমাদের দেওয়া আছে। তো ফার্স্ট
কি ডেটা? দ্য এস্টিমেটস মেড বাই দ্য কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2011 অ্যাজ আন্ডার। তো 2011 যে কিছু এস্টিমেট আমাকে দিয়ে দিয়েছে। তো কি এস্টিমেশন দিয়েছে আমাকে দেখে নেওয়া যাক। ফার্স্ট, প্রোডাকশন অ্যান্ড সেলস উইল ইনক্রিজ বাই 50%। আমার যে কারেন্ট প্রোডাকশান রয়েছে, লাস্ট ইয়ার প্রোডাকশান রয়েছে, সেই প্রোডাকশান থেকে কারেন্টলি আমার প্রোডাকশান 50% বেড়ে যাবে। আমার প্রোডাকশান কারেন্টলি 50% ইনক্রিজ করবে। তো লাস্ট ইয়ার আমার 2000 আমার প্রোডাকশান ছিল, কারেন্টলি 50% ইনক্রিজ করছে, মানে 1000 ইউনিটস অফ ফ্যান আমি এক্সট্রা প্রোডাকশান অ্যান্ড এক্সট্রা সেল করবো। তাই লাস্ট ইয়ার আমি করছিলাম 2000 অ্যান্ড কারেন্ট ইয়ারে আরও 50% মানে 1000 ইনক্রিজ করছে। তার মানে টোটাল আমার যে সেলটা হবে সেটা হচ্ছে 3000 ইউনিটস। যে টোটাল সেল হবে সেটা হচ্ছে আমার 3000 ইউনিটস, এটা আমার সেল হবে। তো ডাইরেক্টলি আমি যেটা এস্টিমেটেড কস্ট শিট তৈরি করব, সেটার একদম টপ অফ দ্য লেফট আর রাইট হ্যান্ডে আমাকে লিখতে হবে যেটা প্রোডাকশানটা কত হচ্ছে, সেটা হচ্ছে আমরা লিখছি 3000 ফ্যানস। ঠিক আছে, এস্টিমেটেড কস্ট শিট দিয়ে আমরা লিখব দুটো অ্যামাউন্ট কলাম, একটা টোটাল কলাম, একটা পার ইউনিট কলাম, দুটো অ্যামাউন্ট কলাম লিখেছি। নেক্সট এবার শুরু হবে যে ডেটাগুলো পুট করা। এখানে ডেটা পুট করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট এই দুটোকে আমাকে রিলেট করে মাথায় রাখতে হবে। কারণ ভেরিয়েবল কস্ট প্রোডাকশানের সঙ্গে ইনক্রিজ করবে, বাট ফিক্সড কস্ট যদি থাকে সেটা কিন্তু ইনক্রিজ করবে না, কারণ ফিক্সড কস্ট রিমেন সেম ফর সার্টেন লেভেল অফ প্রোডাকশান। সার্টেন লেভেল অফ প্রোডাকশান আপ টু সার্টেন লেভেল অফ ক্যাপাসিটি অফ প্রোডাকশান অবধি আমার ফিক্সড কস্ট রিমেন ফিক্সড থাকে, বাট ভেরিয়েবল কস্ট চেঞ্জেস উইথ প্রোডাকশানের সঙ্গে চেঞ্জ হয়ে যায়। তো সেই যে ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্টের ডেফিনেশনগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো ফার্স্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রাইস অফ মেটেরিয়াল পার ফ্যান ইনক্রিজেস বাই 20%। যে ফ্যানের মেটেরিয়াল আছে সেটা আছে 20% ইনক্রিজ করবে। যে প্রাইস, মেটেরিয়ালের প্রাইস যেটা আছে সেটা 20% ইনক্রিজ করবে পার ফ্যান, পার ইউনিটে ইনক্রিজ করছে 20%। তাহলে পার ইউনিটে যদি 20% ইনক্রিজ করে, তাহলে ফার্স্ট আমাকে দেখে নিতে হবে তার কস্ট কতটা ছিল। তার আগে পার ইউনিট কস্ট কতটা ছিল সেটা আমাকে দেখে নিতে হবে। তো ফার্স্ট সেটাই আগে চলে যাই, কত ছিল। তো র মেটেরিয়াল কস্ট যেটা আমার প্রিভিয়াসলি ছিল সেটা হচ্ছে 60, পার ইউনিট যেটা ছিল সেটা হচ্ছে 60। আর কারেন্টলি তারা বলছে মেটেরিয়াল কস্টটা উইল ইনক্রিজ বাই 20%, মানে 60 ওপর 20% আমার কস্ট বেড়ে যাবে, মানে ₹12, 12 টাকা আমার কস্ট প্রিভিয়াস ইয়ারলি থেকে 12 রুপিস কস্ট আমার ইনক্রিজ করবে। ঠিক আছে, তার মানে টোটাল হবে আমার লাস্টে যেটা ছিল সেটা 60 ছিল, প্লাস কারেন্টলি আরও 12 টাকা বেড়ে গেছে। তার মানে কারেন্ট ইয়ারের জন্য প্রাইস হচ্ছে মেটেরিয়ালের 72, পার ইউনিট কস্ট হচ্ছে 72। ঠিক আছে, নেক্সট এবার যখন আমরা পার ইউনিট কস্ট পেয়ে গেছি, এবার নাম্বার অফ ইউনিট যেটা আছে সেটা আমি ইজিলি বের করে নিতে পারবো। তো টোটালে চলে আসছি, র মেটেরিয়াল কস্ট হচ্ছে আমার 72, নাম্বার অফ ইউনিট প্রোডাকশন হচ্ছে 3000, তাহলে 3000 মাল্টিপ্লাই বাই 72 করবে, 2,16,000 চলে আসবে। ঠিক আছে, এটা গেল র মেটেরিয়ালেরটা কনজিউমড ফার্স্ট। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওয়েজেস। নেক্সট যেটা আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েজেসটা আমরা দেখে নিই, ওয়েজেস রিলেটেড কী ইনফরমেশান দিয়েছে। তো ওয়েজেস রিলেটেড যে ইনফরমেশানটা দিয়েছে, দ্য লেবার কস্ট পার ফ্যান উড গো আপ বাই 10%। যে লেবার কস্ট হচ্ছে পার ফ্যান সেটা 10% ইনক্রিজ করে যাবে। লেবার কস্ট পার ফ্যান যেটা আছে সেটা 10% ইনক্রিজ করবে। তো পার ফ্যান লেবার কস্ট কত ছিল সেটা ফার্স্ট আমাদেরকে দেখে নিতে হবে। যে লেবার কস্ট বা ওয়েজেস যেটা লাস্ট ইয়ার আমার কী ছিল পার ইউনিট, সেটা হচ্ছে ₹90, পার ইউনিট যে কস্টটা ছিল সেটা হচ্ছে ₹90, 90 টাকা করে ছিল লাস্ট ইয়ার। ঠিক আছে, এবার লাস্ট ইয়ার 90 করেছিল এবং কারেন্টলি বলছে সেটা 10% ইনক্রিজ করবে। তাহলে 90 × 10% আমার ইনক্রিজ, মানে 9 টাকা, যে 9 রুপিস আমার
কস্ট ইনক্রিজ করে যাবে। তা প্রিভিয়াসলি 90 রুপিস ছিল ওয়েজেস প্লাস 9, মানে টোটাল 99 রুপিস আমার হচ্ছে ওয়েজেস পে করতে হবে। পার ইউনিট ওয়েজেস হয়ে যাবে 99। ঠিক আছে, তো চলে আসা যাক এস্টিমেটেড কস্ট শিটে। এস্টিমেটেড কস্ট শিট, তো আমাদের নাম্বার অফ ইউনিটস হচ্ছে 3000, ফ্যান সোল্ড করছি, আর পার ফ্যানের জন্য আমাকে ওয়েজেস পে করতে হচ্ছে ₹99। তাহলে 3000 ইন্টু 99 যদি আমরা করি তাহলে আমার 2,97,000 টোটাল কস্ট আমার বেরোবে। যোগ করে দিলে আমার প্রাইম কস্ট চলে আসবে, অ্যান্ড টোটাল যে পার ইউনিট কস্ট যেটা আছে সেটা আমরা বের করে নিতে পারবো ইজিলি। নেক্সট, এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। যেটা আমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস আমাদের একটু ইন্টারেস্টিং রয়েছে, কারণ সেখানে দু ধরনের কস্ট আমার রিলেটেড ছিল। যখন আমরা প্রিভিয়াস ইয়ার কস্ট শিট তৈরি করেছিলাম, তো ম্যানুফ্যাকচারিং যে কস্টটা ছিল সেটা দুটো এলিমেন্ট ছিল, একটা ফিক্সড একটা ভেরিয়েবল। তো আমরা বলেছিলাম কি ফিক্সড কস্ট রিমেন ফিক্সড ফর সার্টেন লেভেল অফ অ্যাক্টিভিটি। সার্টেন লেভেল অফ অ্যাক্টিভিটির জন্য ফিক্সড কস্টটা সেম থাকবে, বাট ভেরিয়েবল কস্ট কিপ চেঞ্জিং উইথ দ্য প্রোডাকশান। তাহলে ফিক্সড কস্ট যেটা 15,000 ছিল আমাদের, সেটা কারেন্টলিও ফিক্স 15,000 থাকবে, বাট যেটা আমাদের ভেরিয়েবল কস্ট আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই আমাকে এখানে ডিটারমাইন করতে হবে। তো সেই এক্সপেন্সেস কি হচ্ছে, তো তার জন্য এটা আমাকে ইনফরমেশান দিয়েছিল ডি নাম্বারে, সেটা হচ্ছে দ্য ভেরিয়েবল পোর্শন will be in same proportion of material consumed and wages as in the previous year. previous year এর যে প্রপোর্শনে ছিল কারেন্ট ইয়ারও সেম প্রপোর্শনে ভেরিয়েবল কস্ট মানে ম্যানুফ্যাকচারিংয়ের ভেরিয়েবল পোর্শন এক্সপেন্সেসটা হবে। ঠিক আছে, তার আরেকবার বলে দিচ্ছি যে ভেরিয়েবল পোর্শনটা লাস্ট ইয়ারে যে ভেরিয়েবল পোর্শন ছিল, লাস্ট ইয়ারে মেটেরিয়াল কনজিউমড অ্যান্ড ওয়েজেস যে টোটাল অ্যামাউন্টটা ছিল তার যে প্রপোর্শনে আমার ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস ছিল, ঠিক সেম প্রপোর্শনে কারেন্ট ইয়ারেও থাকবে। কারেন্ট লাস্ট ইয়ারে দেখা যাক কত প্রপোর্শনে ছিল, চলে আসি। তো লাস্ট ইয়ারে আমার যে র মেটেরিয়াল কনজিউম ছিল সেটা হচ্ছে 1,20,000, আর ওয়েজেস হচ্ছে 1,80,000। তো তাহলে আমার টোটাল যে প্রপোর্শনটা ছিল, টোটাল যে র মেটেরিয়াল কনজিউম অ্যান্ড ওয়েজেস ছিল সেটা হচ্ছে 3 লাখ। টোটাল র মেটেরিয়াল কনজিউম অ্যান্ড ওয়েজেস যেটা আছে সেটা হচ্ছে 3 লাখ। আচ্ছা, নেক্সট, এবারে আমাকে কি করতে হবে, আমাকে প্রপোর্শনটা দেখতে হবে কত পোর্শন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস ভেরিয়েবল ছিল। লাস্ট ইয়ার আমার ভেরিয়েবল ছিল 60,000, 60,000 টাকা আমার কত ছিল, 60,000 রুপিস, 60,000 ছিল আমার ভেরিয়েবল। তার মানে প্রপোর্শনটা কত, পার্সেন্টেজ কত ছিল। তো পার্সেন্টেজটা আমার এখানে ওয়ার্কিংসে একটা দেওয়া আছে, পার্সেন্টেজটা আমরা সেখান থেকে দেখে নিচ্ছি। আমার পার্সেন্টেজটা হচ্ছে 20%। 60,000 আমার ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল এক্সপেন্সেস, অ্যান্ড আমার টোটাল যে ওয়েজেস অ্যান্ড মেটেরিয়ালের কনজিউম যেটা ছিল সেটা হচ্ছে 3 লাখ। পার্সেন্টেজ দরকার আমার, প্রপোর্শনটা কত, তাহলে আমার 20/100 করে আমার প্রপোর্শন আসছে 20%। 20% হচ্ছে আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। এটা লাস্ট ইয়ার ছিল। তো কারেন্ট ইয়ারও বলেছে সেম প্রপোর্শনে থাকবে, মানে কারেন্ট ইয়ারে যে র মেটেরিয়াল কনজিউম অ্যান্ড ওয়েজেস যেটা আছে তার 20% হবে, তার 20% হবে আমার কারেন্ট ইয়ারের ম্যানুফ্যাকচারিংয়ের ভেরিয়েবল পোর্শন। ঠিক আছে, তো চলে আসা যাক। তো কারেন্ট ইয়ারে আমি মানে এস্টিমেটেড কস্ট শিটে চলে এসেছি। তো ফিক্সড পোর্শন, ফার্স্ট ম্যানুফ্যাকচারিংয়ের যে ফিক্সড পোর্শন সেটা ফিক্সড রয়েছে, সেটা 15,000। যে ভেরিয়েবল পোর্শন সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউমড অ্যান্ড ওয়েজেস, এই দুটোর 20% হবে। এই দুটোর 20% মিনস 5,13,000, এই দুটোর 20%, এই দুটোর 20% এখানে ক্যালকুলেট করে লিখছে, অ্যান্ড টোটালটা এখানে, অ্যান্ড এই টু যে টোটাল 1,17,600 আছে, এটা নাম্বার অফ ইউনিট প্রোডাকশান দিয়ে আমি ভাগ করে দেবো, মানে 3,000 ইউনিটস দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমার যে ওয়ার্ক কস্টটা আছে সেটা আমি পেয়ে যাব। তো ওয়ার্ক কস্ট আমার এখানে বেরিয়ে গেছে, ওয়ার্ক কস্ট যেটা ছিল, ঠিক আছে,
নেক্সট যেটা আমার আছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস কী আছে সেটা আমাকে দেখে নিতে হবে, বা তার রিলেটেড যদি কোনো ইনফরমেশান থাকে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস রিলেটেড যদি কিছু দেখা থাকে সেটা আমরা দেখব। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আর টু বি চেঞ্জ অ্যাট দ্য সেম পার্সেন্টেজ অ্যাজ ইন দ্য প্রিভিয়াস ইয়ার। যেটা প্রিভিয়াস ইয়ারের যে পার্সেন্টেজটা ছিল সেম প্রপোর্শনে কারেন্ট ইয়ারেও থাকবে। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সটা যে প্রিভিয়াস ইয়ারে যে প্রপোর্শনে ছিল কারেন্ট ইয়ারও সেম প্রপোর্শনে বা সেম পার্সেন্টেজেই থাকবে। তো লাস্ট ইয়ারে কী পার্সেন্টেজে ছিল সেটা ফার্স্ট আমাকে দেখে নিতে হবে। লাস্ট ইয়ারে ম্যানুফ্যাকচারিং যে এক্সপেন্সেসটা ছিল, সরি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস ছিল, সেটা আমাকে কারেন্টলি দেখে নিতে হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের যে সেম রেসপেক্টিভে ছিল। তো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আমি জানি আফটার ওয়ার্ক কস্টের পরে আমার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বা অফিস অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস অ্যাড হয়। তার মানে প্রিভিয়াস ইয়ারের পার্সেন্টেজ মিনস ওয়ার্ক কস্টের ওপর কত পার্সেন্টেজ ছিল সেটা দেখে নিতে হবে। ঠিক আছে, তো চলে আসি। তো প্রিভিয়াস ইয়ারের কস্ট শিটটা আমাকে আগে দেখে নিতে হবে। তো প্রিভিয়াস ইয়ারে যেটা আমার ছিল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস সেটা ছিল 1 লাখ। ঠিক আছে, কত টাকার ওপর 1 লাখ ছিল না, ওয়ার্ক কস্টের ওপর থাকবে, কারণ সেটা ওয়ার্ক কস্টের উপর ডিটারমাইন হচ্ছে। ওয়ার্ক কস্ট ছিল 3,75,000 অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস ছিল 1 লাখ। তো সেম রেসপেক্টিভলি কারেন্ট ইয়ারও সেম পার্সেন্টেজে থাকবে। তো পার্সেন্টেজটা আমার দরকার, তো 1 লাখ বাই 3,75,000 মাল্টিপ্লাই বাই 100, তো আমার 26.23% অফ ওয়ার্ক কস্টের বেসিসে আমাকে কারেন্ট ইয়ারও ডিটারমাইন করতে হবে। তাহলে চলে আসি কারেন্ট ইয়ারের এস্টিমেটেড কস্ট শিটে। তো ফার্স্ট যেটা অ্যাডমিনিস্ট্রেশন ওভারেড, যেটা ওয়ার্ক কস্ট আমার বেরিয়েছে, ওয়ার্ক কস্ট বেরিয়েছে 6,30,600, 6,30,600, তার 26.26 অ্যান্ড 2/3% অফ ওয়ার্ক কস্ট আমাকে চার্জ করতে হবে। তাহলে এই অ্যামাউন্টে 26.23% আমার চার্জ করে নেব, যেটা আসবে 1,68,160। তো এটা গেল আমার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। অ্যান্ড আমার এখানে রেন্ট রেট অ্যান্ড ট্যাক্সেস রিলেটেড কোনো আদার ইনফরমেশান আমাকে এখানে দেয়নি। তো যেহেতু দেয়নি, প্রিভিয়াস ইয়ারে যেটা আমার ইউজ করেছিলাম কারেন্ট ইয়ারেও সেম অ্যামাউন্ট আমরা ইউজ করছি। তো টোটাল যেটা আসছে সেই টোটালটাকে আমি নাম্বার অফ পার ইউনিটে কনভার্ট করে নেব। পার ইউনিটে যেটা আসছে সেটা হচ্ছে 62.72। ঠিক আছে, এটা হচ্ছে পার ইউনিট কস্ট। তো পার ইউনিট কস্ট আমরা এটার পেয়ে গেলাম। নেক্সট আমরা এবারে ওয়ার্ক কস্টের সঙ্গে আমার যে কারেন্ট অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আছে সেটা অ্যাড করে নেব, অ্যান্ড পার ইউনিটের সঙ্গেও সেটা আমরা যোগ করে নেব। ঠিক আছে, আচ্ছা, এবারে যোগ করে নেওয়ার পর আমার যেটা বেরোবে সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। আমার অলরেডি কস্ট অফ প্রোডাকশানটা হয়ে যাবে। তো কস্ট অফ প্রোডাকশান করার পরে নেক্সট যেটা আমার করতে হবে সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যেটা আছে সেটা আমাকে করতে হবে। তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড রিলেটেড আমাকে ডেটাগুলো দেখে নিই। তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যেটা আছে, এক্সপেন্সেস পার ফ্যান উড রিমেন আনচেঞ্জ। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যে এক্সপেন্সেস পার ফ্যান যেটা দাম আছে, লাস্ট ইয়ারে যে পার ফ্যানের দাম ছিল সেই পার ফ্যানের যা দাম আছে কারেন্ট ইয়ারও সেম থাকবে পার ইউনিট পার ফ্যান। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক প্রিভিয়াস ইয়ারে যে লাস্ট ইয়ারের কস্ট শিট আছে মানে 2010-এর, সেখানে আমার কি সেলিং এক্সপেন্সেস পার ইউনিটে ছিল। সেলিং এক্সপেন্সেস পার ইউনিটে ছিল 22.50। তাহলে পার ইউনিট কস্ট সেম থাকছে, বাট টোটালটা আমার চেঞ্জ হবে কারণ এটাও একটা ভেরিয়েবল কস্ট। তো চলে আসি। তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন 22.50 অ্যান্ড নাম্বার অফ ইউনিট হচ্ছে 3000। নাম্বার অফ ইউনিট প্রোডাকশান অ্যান্ড সেল হচ্ছে 3000, মাল্টিপ্লাই করে দেবো এই 22.50 দিয়ে আমার যেটা আসবে সেটা হচ্ছে 67,500। যোগ করলাম, আমার যেটা আসবে সেটা হচ্ছে কস্ট অফ সেল। কস্ট অফ সেল চলে আসবে, আমি পার ইউনিট সেটাকে অ্যাড করে নেব। অ্যাড করে নেবার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেল।
এবারে আমার যেটা সেল কি হয়েছে সেটা আমাকে দেখতে হবে। কস্ট অফ, এখানে সেলিং প্রাইস বলছে, সেলিং প্রাইস পার ফ্যান উইল ডিক্রিজ বাই 10%। সেলিং প্রাইস যেটা কারেন্ট প্রিভিয়াস ইয়ারে ছিল, সেটা প্রিভিয়াস ইয়ারের থেকে কারেন্ট ইয়ারে যখন আসবো সেটা 10% কমে যাবে। তো প্রিভিয়াস ইয়ারে যে ফ্যানের প্রাইস ছিল, প্রিভিয়াস ইয়ারে আমার পার ফ্যানের প্রাইস ছিল 300, ঠিক আছে, 300 প্রিভিয়াস ইয়ারে ছিল, কারেন্টলি বলছে 10% ডিক্রিজ করবে, মানে 300 ইন্টু 10%, মানে 30 টাকা, যে 30 রুপিস আমার সেলিং প্রাইস কমে যাবে। সেলিং প্রাইস আমার কমে যাবে 30 রুপিস, 300-এ সেল করছিলাম, 30 রুপিস কমে গেলে 270-তে কারেন্টলি আমি সেল করব 3000 ইউনিটস। তাহলে চলে আসি এস্টিমেটেড কস্ট শিট, সেলের কলামে আমি লিখছি 270 অ্যান্ড নাম্বার অফ ইউনিট সোল্ড হচ্ছে 3000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার আসবে 8,10,000, ঠিক আছে। 8,10,000-এর পর আমার যেটা আছে সেটা হচ্ছে আমাকে এবার ব্যালেন্স করে নেব। ব্যালেন্সে আমার দেখা যাচ্ছে সেল হয়েছে 8,10,000-এ, বেসিক্যালি তার কস্ট ছিল আমার 8,86,260, কস্ট অফ সেল যেটা ছিল সেটা হচ্ছে 8,86,260। তো সেটা থেকে আমি মাইনাস করে দেবো, সেটা হচ্ছে 76,260, ঠিক আছে। এটা হচ্ছে আমার লস, ঠিক আছে, এটা আমার লস বেরিয়েছে কারণ আমার কস্টটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে এস্টিমেটেড কস্ট শিট। এখানে এস্টিমেটেড কস্ট শিটের সঙ্গে কিছু ওয়ার্কিংসও দেওয়া আছে, যেগুলো তোমাদের প্রবলেম সলভ, যখন এই প্রবলেমটা যদি সলভ করো সেখানে দেওয়া থাকবে। এখানে আমি যেটা লাস্ট বললাম, ডিভিডেন্ড রিসিভ ইজ এ নন অপারেটিং ইনকাম, যেটা বেসিক্যালি আমার প্রোডাকশানের সঙ্গে রিলেটেড না, প্রিলিমিনারি এক্সপেন্সেস ডোনেশন আর নট কস্ট আইটেম, সেগুলো ডাইরেক্টলি কস্টকে কোনো রকমভাবে এফেক্ট করবে না। দিস আইটেম হ্যাভ দেয়ার ফোন বিন এক্সক্লুডেড ফ্রম দ্য কস্ট শিট, এগুলো আমাদের আর কেউ কস্ট শিটের মধ্যে নিয়ে আসার দরকার নেই, ঠিক আছে। এটা হলো আমার এস্টিমেটেড কস্ট শিট প্রিপারেশন। এটা থেকে তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি যে তোমাদের যেরকম ধরনের কস্ট শিট আসে এক্সাম হলে ইজিলি সেগুলোকে তোমরা করতে পারবে। থ্যাংক ইউ।